তো আজকে আমরা যেটা করব দ্যাট ইজ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন চ্যাপ্টারটার আজকে আমরা রেস্ট অফ দ্য পোর্শন গুলো পড়বো। রেস্ট অফ দ্য পোর্শন কি কি সেটা আমরা আজকে দেখবো। আগের দিন আমরা শেষ করেছিলাম কোথায়? আমরা শেষ করেছিলাম আগের দিন প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্সের আমরা ইনকমপ্লিট ডমিনেন্সে শেষ করেছিলাম। তো আজকে আমরা সেখান থেকেই আবার রিস্টার্ট করব। তো সেখান থেকে আমরা রিস্টার্ট করব। তো কো ডমিনেন্স ব্যাপারটা আজকে আমরা পড়বো। সো কো ডমিনেন্স এখানে লেখাই রয়েছে। কো ডমিনেন্স ব্যাপারটা কি, মানে আমি আগের দিন ইনকমপ্লিট ডমিনেন্স যেটা বলেছিলাম, ইনকমপ্লিট ডমিনেন্সে ঠিক যেই ঘটনাটা ঘটছিল এখানেও ঠিক সেম ঘটনাটাই ঘটবে। আগের দিন ইনকমপ্লিট ডমিনেন্স আমি বলেছিলাম যে ইনকমপ্লিট ডমিনেন্স মানে প্রথমত আমাদের যেটা বলেছিলাম, একটা পাড়ায় দুখানা যদি গুন্ডা বদমাশ চলে আসে তাহলে তারা নিজেদের চাঁদা তোলা বা এই ধরনের কিছু কার্যকলাপের জন্য তারা গ্রুপ বা এরিয়া ভাগ করে নেয়, বা তারা নিজেরা কেউই রাজত্ব করতে পারে না, একটা অন্য শক্তি বা অন্য কোনো একটা পাবলিক ওইখানে এসে সেই জায়গাটাকে সামলে নেয়। এক্ষেত্রে যেটা হচ্ছে এইখানে হলো গুন্ডা বদমাশরা আসছে, অবশ্যই সেম ঘটনাই ঘটছে, কিন্তু এরা কিন্তু নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিচ্ছে। যদি ধরি আমরা অ্যাজ এ এক্সাম্পল, সেখানে 10টা বাড়ি রয়েছে, এবার 5টা বাড়ি এ গুন্ডা নিচ্ছে, 5টা বাড়ি বি গুন্ডা নিচ্ছে। এইরকম করে তারা নিজেদের মধ্যে একটা কো অ্যাক্টিভিটি স্টার্ট করছে। কো ডমিনেন্স মানে কো অ্যাক্টিভিটি, মানে এই 5টা বাড়িতে এ ডমিনেন্ট হচ্ছে, বি রিসেসিভ হচ্ছে, আর এই 5টা বাড়িতে বি রিসেসিভ সেই কথাটা মানে টেকনিক্যালি ঠিক নয়। এই মানে 5টা বাড়িতে এ ডমিনেন্ট হচ্ছে, এই 5টা বাড়িতে বি ডমিনেন্ট হচ্ছে। ক্লিয়ার? এবার ঘটনাটা কেন ঘটছে আমরা দেখো এখানে কি লেখা আছে। It is the phenomenon of two alleles lacking dominance and recessive relationship. Very important line. দুটো অ্যালিল, আমি আগের দিন বলেছিলাম একটা জিনকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুখানা অ্যালিল দরকার। সেইটার একটা ছোট্ট এক্সাম্পল আমি আগের দিন দিতে পারিনি, আমি আজকে দিচ্ছি। নিচটা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। মানে এই ধরো আমার ডিএনএটা রয়েছে, এই ডিএনএর এইখানে একটা অ্যালিল, একটা জিন কি একটা ডিএনএর একটা অ্যাক্টিভ অংশ, অ্যাক্টিভ পার্ট। এবার অ্যাক্টিভ পার্ট মানে কি বলছি আমরা? অ্যাক্টিভ পার্ট মানে কি যে কাজ করবে। এবার তার মানে ডিএনএ এর অ্যাক্টিভ পার্ট কি? ডিএনএ থেকে আমরা জানি আলটিমেটলি আমাকে কি তৈরি করতে হবে? আরএনএ। সেখান থেকে আমার প্রোটিন। এই প্রোটিনটাই কিন্তু ফিজিওলজিক্যাল ফাংশনিং করবে। মানে সেন্ট্রাল ডগমা যেটা বলা হয়, মানে সেন্ট্রাল ডগমা যে প্রসেসটা আছে, মানে ওটা নিশ্চয়ই তোমাদের অঙ্কিতা ম্যাম বা আমি যেই পড়াই না কেন, এটা পরের চ্যাপ্টারেই পড়বে তোমরা, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সে, বা পড়ছো হয়তো। তো সেই চ্যাপ্টারটা পড়লে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হবে। আর আমি যেটা এখন বোঝাতে চাইছি মেনলি, এইটা ধরো অ্যাক্টিভ পার্ট বা জিন, তো এইটা রিপ্রেজেন্টেড হচ্ছে দুটো পোর্শন দিয়ে, একটা হলো এই পোর্শনটা, একটা হলো এই পোর্শনটা। তো একটা জিনের দুটো অ্যালিল, ওয়ান জিন ইকুয়াল টু টু অ্যালিল, এইটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। যাই হোক, তো তারপরের পোর্শনটা দেখো কি লেখা রয়েছে, বোথ এক্সপ্রেসিং দেমসেলফ ইন আ অর্গানিজম। মানে ব্যাপারটা এরকম নয় ও রয়েছে বলে আমি কাজ করব না, এ রয়েছে বলে আমি কাজ করব, মানে এ রয়েছে তাও আমি কাজ করব, কেউ কারোর উপর ডমিনেন্ট নয়। দুজনের মধ্যে কাজটা ইকুয়ালি ডিভাইডেড হচ্ছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ইকুয়ালি নাও হতে পারে, রাদার আমি ইকুয়ালি কথাটা বলবো না। মানে এখানে ডমিনেন্ট রিসেসিভের ব্যাপারটা কিন্তু নেই, মানে এ ডমিনেন্ট ও রিসেসিভ এ ডমিনেন্ট, দুজনেই কিন্তু ডমিনেন্ট আর দুজনেই কিন্তু এক্সপ্রেশন দেবে। এটা সব থেকে বেস্ট এক্সাম্পল আমরা দেখতে পাই আমাদের ব্লাড গ্রুপ সিস্টেম। ব্লাড গ্রুপ সিস্টেমে জিনটার নাম দেওয়া হয় আই, জিনটার নাম দেওয়া হয় আই।
আর অ্যালিলস গুলোকে রিপ্রেজেন্ট করা হয় আই এ আর আই বি আর একটা স্মল আই মানে আমি যখন তোমাদের মানে টিস্যু চ্যাপ্টারটা পড়াবো, যখন তোমাদের মানে টিস্যুর মধ্যে ব্লাড আমি পড়াবো, তখন এই জায়গাটা তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। কিন্তু এইখানে যেহেতু ছোট করে আমাদের ব্লাড গ্রুপিংটা দিতে হবে, তাই জন্য আমি একটুখানি ব্লাড গ্রুপিংটা অ্যাড করেছি। মানে তিনটে অ্যালিল কারো থাকবে না। মানে চিন্তা করো দুখানা অ্যালিল, এখানে কিন্তু আমরা দুটো কনসেপ্ট একসঙ্গে পড়ছি। একটা হলো মাল্টিপল অ্যালিলিজম, আর একটা পড়ছি আমরা কোডমিনেন্স। তার সাথে একটা আমরা জিনিস পড়ছি দ্যাট ইজ ব্লাড গ্রুপিং। সো মাল্টিপল অ্যালিল যেটা, মাল্টিপল অ্যালিলের যে ঘটনাটা, মাল্টিপল মানে আমরা এতক্ষণ কি জানলাম, আমরা এতক্ষণ পড়ে আসলাম ওয়ান জিন ইকুয়াল টু টু অ্যালিল, টু অ্যালিল। এইবার একটা জিনকে রিপ্রেজেন্ট করতে গেলে বা একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে গেলে মোর দ্যান টু অ্যালিল কি সম্ভব? আমি বলছি সম্ভব। কেন, কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ অ্যাট এ টাইম দুটো অ্যালিল মিলে একটা জিনকে এক্সপ্রেস করছে, কিন্তু টোটাল পপুলেশনে তার থেকে বেশি অ্যালিল তো থাকতেই পারে। ধরো এইখানে অ্যালিল রয়েছে এ বি, এইখানে ধরো সি থাকতেই পারে, কারো কাছে রয়েছে এ সি, কারো কাছে বি সি, কারো কাছে সি এ, বি বি, এ এ, সি সি, এরকম কম্বিনেশনে থাকতেই পারে, নানান রকম কম্বিনেশনে থাকতে পারে। কারণ কিন্তু এইদিকে খেয়াল করে দেখো, দুখানার কম্বিনেশনই কিন্তু একসাথে থাকছে, তিনখানা কম্বিনেশন কখনো এবিসি কিন্তু হচ্ছে না বা এএসি হচ্ছে না, দুখানা করেই কম্বাইন করছে। দ্যাট ইজ দা মাল্টিপল অ্যালিলিজম। মানে মাল্টিপল অ্যালিল আমার পপুলেশনের মধ্যে রয়েছে। পপুলেশন মানে কি, একটা জায়গার মধ্যে অনেক লোকজনের থাকা, পপুলেশনের মধ্যে রয়েছে, কিন্তু আমার এট এ টাইম একটা জিনকে এক্সপ্রেস করতে গেলে আমার দুখানা অ্যালিলেরই হেল্প নিতে হচ্ছে। আর এইখানে সেই অ্যালিল গুলো কি কি আমি যদি এখানে দেখি, ক্যাপিটাল আই টু দি পাওয়ার এ, ক্যাপিটাল আই টু দি পাওয়ার বি আর স্মল আই। এবার আমি একটু ছোট্ট করে জাস্ট বলে রাখি, এটা খেয়াল করে রাখো। এইটা ধরো আমার আরবিসি, আরবিসির ওপরে ধরো ধরো এরকম ভাবে এটা রয়েছে, বা আরবিসির উপরে এরকম ভাবে বি রয়েছে। আমি এটাকে আই টু দি পাওয়ার এ লিখছি, যার আই টু দি পাওয়ার এ থাকে তার এরকম, আই টু দি পাওয়ার বি থাকে, যার স্মল আই তার কিছুই থাকে না। ভেরি মাচ ইম্পর্টেন্ট, দিস ইজ এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। ওকে, অ্যাকচুয়ালি এটা কি বলতো, গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন মানে এখানে কিছু সুগারের রেসিডিউ বা গ্লাইকোসাইডিক রেসিডিউ অ্যাড করতে থাকে এরকম ভাবে। এবার কারোর মধ্যে এই গ্লাইকোসাইডিক রেসিডিউটা বি হয়ে যায়, কারোর মধ্যে সেটা এ হয়ে যায়, বা কারোর মধ্যে অ্যাড হয় না, তার মধ্যে কিন্তু ও থেকে যায়। এবার আমি একটু ডিটেলিং এ আসছি। দেখো এখানে লেখা আছে ওন টাইপ অফ সুগার বিকজ কোডমিনেন্স। এবার এইখানে চলে আসছি। এইবার প্রথম কথা, ডমিনেন্স হবে কখন? এ হলো পাড়ার গুন্ডা, এও হলো পাড়ার গুন্ডা, এ হলো সাধারণ মানুষ। মাথায় রাখতে হবে, আই টু দি পাওয়ার এ, আই টু দি পাওয়ার বি হলো গুন্ডা, স্মল আই হলো পাড়ার সাধারণ মানুষ। এইবার আমাকে বলো, যখন এইগুলো বাদ দাও, দুটো গুন্ডা সেম মেন্টালিটির হবে, তখন সেই গুন্ডাটার আইডিয়া অনুযায়ী পাড়াটা চলবে। তাহলে ব্লাড গ্রুপ কি হয়ে যাবে? ক্যাপিটাল এ। গুন্ডা এসছে, সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষের ক্ষমতা নেই গুন্ডাকে আটকানো, ফলে ক্যাপিটাল এ। আবার এখানে আবার একটা অন্য মেন্টালিটির গুন্ডা এসছে, আবার একটা সেই মেন্টালিটির সেম মেন্টালিটির গুন্ডা এসছে, তাহলে এখানে কে চলে আসবে? ক্যাপিটাল বি। আবার সেই মেন্টালিটির গুন্ডাটা রয়েছে, আর একটা পাড়ার লোক রয়েছে, তাহলে আবার কে চলে আসবে? ক্যাপিটাল বি। এইবার এই জায়গাটা ইন্টারেস্টিং, ভেরি মাচ ইন্টারেস্টিং।
এইবার দেখো গুন্ডা নাম্বার 1 আর গুন্ডা নাম্বার 2 একসাথে এসছে, বলবে না দরকার নেই বাবা, তোরটাও তোর মতাদর্শও থাক আমার মতাদর্শও থাক, দুজনে মিলে একটা যৌথ পরিকল্পনা নেই, তার ফলে একটা এ বি নতুন ব্লাড গ্রুপ চলে আসলো। আর একটা ধরো কোনো গুন্ডাই নেই পাড়ার, তাহলে পাড়ার লোকদের একটা নতুন মানে গ্রুপ তৈরি হতে পারে, দ্যাট ইজ ও। ক্লিয়ার? এত অব্দি বোঝা যাবার কথা, এবার কতটা বুঝে গেছো? এইবার দেখো মানে প্রথম কথা তোমাদের বলে দিয়েছি আইএ আর আইবি হলো গুন্ডা, মানে গুন্ডা অলওয়েজ ডমিনেন্ট ওভার কি সাধারণ মানুষ, মানে অ্যাজ অফ নাও আমি বলছি গুন্ডা অলওয়েজ হাবি অন সাধারণ মানুষ, হুইচ ইজ আই রিপ্রেজেন্ট বাই স্মল আই, সাধারণ মানুষ। তো এইবার একটা জিনিস বুঝতে হবে, এটা কোডমিনেন্সের একটা কেস গেল, মাল্টিপল অ্যালিডিজমের কেস গেল, পলিজেনিক ইনহেরিটেন্স, আরো কিছু কিছু জিনিস আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে একটা খুব ইন্টারেস্টিং পার্ট, কে ইউনিভার্সাল ডোনার, কে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, এগুলো জানতে হয়। ধরো একটা ক্যাট হাউস রয়েছে আর একটা ডগ হাউস রয়েছে। এইবার ক্যাট হাউসের মধ্যে ক্যাটকে ইজিলি ঢুকতে দেবে? ডগকে কি কখনো উইল অ্যালাউ ক্যাট? ডগকে কি ঢুকতে দেবে? কখনোই না। তার মানে ডগকে ঢোকা আটকানোর জন্য আমার কাছে কিছু ইকুইপমেন্টস থাকবে। এইখানে দেখো এটার ব্লাড গ্রুপ এ কেন বলছে, মানে এই আইএটা আলটিমেট কাজ কি, আই টু দি পাওয়ার এর কাজ কি, অ্যান্টিজেন তৈরি করা। কি অ্যান্টিজেন? অ্যান্টিজেন এ। অ্যান্টিজেন এ তৈরি করে দিয়েছে, তাহলে এর জন্য এর অ্যান্টিবডি তৈরি হবে না, মানে এর এগেনস্টে কোনো কিছু তৈরি হবে না, এর পরেই তৈরি হবে। তাহলে এর মানে একে অ্যাটাক করতে পারে কি অ্যান্টিবডি বি, সরি অ্যান্টিজেন বি। অ্যান্টিজেন বি এর কাছে হলো বাইরের একটা বাইরের লোক। এবার বাইরের লোককে আটকানোর জন্য আমার কিছু সিকিউরিটি সিস্টেম লাগবে, যে বাইরের লোককে দেখলেই আটকে দেবে, তাহলে আমার এখানে অ্যান্টিবডি বি দরকার। অ্যান্টিজেন যেটা থাকবে সেইটা দিয়ে ব্লাড গ্রুপ হবে, আর অ্যান্টিবডি যেটা থাকবে সেটা দিয়ে ব্লাড গ্রুপ কিন্তু হবে না। ক্লিয়ার? এইবার টাইপ বি তে চলে যাচ্ছি, এটা একদম ইজি, যেটা আগেরটা বললাম সেরকম ভাবেই। বি অ্যান্টিজেন থাকছে, তাহলে এখানে অ্যান্টিবডি কি থাকবে? এ অ্যান্টিবডি। ক্লিয়ার? এ বি অ্যান্টিজেন থাকছে, ভেরি ইন্টারেস্টিং এটাই। খেয়াল করে দেখো এই যে এ বি দুটোই থাকছে, অ্যান্টিজেন দুটোই রয়েছে, তাহলে অ্যান্টিবডি কেউই থাকবে না, মানে ওদের কোনো সিকিউরিটির দরকার নেই, যারা যারা মানে ঢোকার ছিল সবাই ঢুকে গেছে। এইবার দেখো বাড়িতে কেউ নেই, তাহলে যেই ঢুকবে তার জন্য সিকিউরিটি দরকার, তার মানে অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি দুটোরই সিকিউরিটি রয়েছে। এইবার ইন্টারেস্টিং ভাবে যদি আমি এই ব্লাডটা যে কাউকে দিয়ে দিই তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, তাই জন্য একে বলা হয় ইউনিভার্সাল ডোনার। আর এ বি কিন্তু কাউকে ডোনেট করে দিলে ওর কিন্তু অ্যান্টিবডি নেই, বাইরের অ্যান্টিবডি গুলো ওকে অ্যাটাক করে দেবে, তাহলে এটা কিন্তু সবার থেকে ব্লাড নিতে পারবে, তাহলে কি হবে? ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। ক্লিয়ার? ইউনিভার্সাল ডোনার, এটা আমি আবার পড়াবো, এটা আমি আবার যখন মানে তোমাদের ইয়ে পড়াবো ওই টিস্যুর চ্যাপ্টারটা, সেখানে ব্লাডে আমি আরেকবার বলে দেবো, সেটা কোনো অসুবিধা নেই, আর একটু ডিটেইলিং এ বলবো তখন ব্লাড গ্রুপিংটা কি, এখানে জাস্ট ছোট্ট করে চলে আসবে। এবার আজকে এটা পড়বো আমরা, কিন্তু তার আগে আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো জেনেটিক ডিসঅর্ডার কোশ্চেনটা আমরা আগে শেষ করবো। এবার জেনেটিক ডিসঅর্ডার কি করে হচ্ছে, প্রথমে আমাদের কয়েকটা ক্রোমোজোমের অ্যাবারেশন জানতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্রোমোজোমাল অ্যাবারেশন? এবার ক্রোমোজোমটা কি সেটা আগে আমরা জানি। ক্রোমোজোমের একটা স্ট্রাকচার আমি আঁকছি, দিস ইজ ক্রোমোজোম, সরি দিস ইজ ক্রোমোজোম, এগুলোকে বলা হয় ক্রোমাটিড আর এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার।
এবার এইটা যখন চারটে থাকে তখন টেট্রাড কন্ডিশন বলা হয়, তোমরা এগুলো সব জানো। এইবার এইখানে ক্রোমোজোমাল অ্যাবারেশন মানে ক্রোমোজোমের মধ্যে কিছু চেঞ্জেস আসছে। কিরকম চেঞ্জেস আসছে সেটা আমরা দেখব। আমাদের মেইনলি সিলেবাসে এই চারটে রকম চেঞ্জেস রয়েছে: ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। ঠিক আছে, এবার আমরা ধীরে ধীরে একটা একটা করে চেঞ্জেস করছি। অ্যাবারেশন মানে চেঞ্জ, ঠিক আছে। দেখো এখানে আমি জাস্ট একটা ছোট্ট করে দিয়েছি, এটা চেঞ্জ বোঝায়, আমরা জানি। চেঞ্জ ইন স্ট্রাকচার অফ ক্রোমোজোম, এটা কি কি রকম হতে পারে দেখো এখানে বলছি। ফার্স্ট ডিলিশন কথাটার মানে হলো ডিলিট করে দেওয়া, মানে কাট করে দেওয়া। মানে আমি যদি এখানে আঁকি, এইটা ধরো আমার ক্রোমোজোম ছিল, আমি এখানটা ফার্স্টে মাঝখানটা জায়গা রয়েছে, আমি যদি এই পোর্শনটাকে কাট করে দিই তাহলে তো লেন্থ ছোট হয়ে যাবে। তাহলে দিস ইজ কল্ড ডিলিশন, এই পোর্শনটাকে আমি কাট করে বাদ দিয়ে দিয়েছি, দিস ইজ ডিলিশন। ওকে, এবার ডিলিশনটা দু রকমের হতে পারে, এটা খেয়াল করে দেখো। এইটা ধরো এখানে এ বি সি ডি ই এফ জি এরকম টাইপের পরপর পরপর জিন্স গুলো রয়েছে, আমি এরকম ভাবে বুঝিয়েছি। আর কাটটা হলো একদম টার্মিনালে, তাহলে ইএফ জিটা বাদ চলে গেল, এই ইএফ জিটা। তাহলে এই ধরনের কাট বা এই ধরনের ডিলিশন পদ্ধতিকে বলা হয় টার্মিনাল, যেহেতু টার্মিনাল পোর্শনে কাট হয়েছে তাই জন্য টার্মিনাল পোর্শন। আমাকে বলো, আমার যদি একটা দড়ি থাকে, দড়িটাকে সাইড থেকে কাটতে গেলে আমাকে কটা কাট করতে হবে? সিঙ্গেল কাট। কিন্তু দড়িটার মাঝখান থেকে একটা পোর্শন আমাকে যদি কাট করতে হয় তাহলে আমাকে কটা কাট করতে হবে? 2 কাট। ঠিক এইখানে ইন্টারস্টিশিয়াল বা ইন্টারক্যালারি যে ডিলিশন পদ্ধতিটা হয় সেটা দেখো এবিসিডি ইএফ জি রয়েছে, কিন্তু বিসিডি পোর্শনে একটা কাট, কিন্তু একটা কাট নয়, এই নাম্বার 1 কাট, এই নাম্বার 2 কাট। তাহলে এইখানে দেখো আগে এইখানে দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। এইটা হলো গিয়ে ফাইনাল নিউবর্ন, মানে নিউবর্ন বলতে নতুন আমার ক্রোমোজোমটা যেটা তৈরি হলো, সেখানে দেখো এ বি সি ডি পরপরই রয়েছে, কিন্তু এইখানে দেখো মাঝখান থেকে একটা পোর্শন কিন্তু বেরিয়ে গেছে। তাহলে এ সি এফ জি মানে বিসিডি কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এইটার এক্সাম্পল হলো নচড উইং সিনড্রোম অফ ড্রসোফিলা। মানে ড্রসোফিলার এইরকম ধরনের যদি হয়, তাহলে ড্রসোফিলার অ্যাকচুয়াল উইং যদি এরকম হয় তাহলে সেটা উইংটা নচড হয়ে যায়, এরকম ভাবে উইংটা। ড্রসোফিলা একটা মাছির নাম, তোমরা জানো ফ্রুট ফ্লাই এর নাম ড্রসোফিলা, আর সেটাকে খুব বেশি মানে গুরুত্ব দেওয়া হয় আমাদের জেনেটিক্সে। আর ক্রাই টু চ্যাট যে সিনড্রোমটা, সেটা আমরা মানে পড়বো যখন আমরা নেক্সট দিনে আসবো, নেক্সট পোর্শন গুলোতে আসবো, আমরা তখন ধীরে ধীরে পড়বো এটার এফেক্ট কি হয়, মানে এটার আলটিমেট রেজাল্ট কি হয়। এটার এফেক্ট হয়, এইটার এফেক্ট হয় জেনেটিক ইমব্যালেন্স, অবভিয়াসলি ইমব্যালেন্স। আমার একটা ক্রোমোজোম ফুল ফেজ যে একটা লম্বা ক্রোমোজোম ছিল, সেখান থেকে আমি কেটে যদি বাদ দিয়ে দিই, নিশ্চয়ই কোনো দরকারই ছিল ক্রোমোজোমটা, বা কোনো একটা দরকার ছিল না, বা সেটা একটা কোনো নিশ্চয়ই ক্যারেক্টার ক্যারি তো করতো, বা তার একটা নিশ্চয়ই কোনো ভূমিকা ছিল, না হলে সেটা থাকার তো কথা না। এবার সেইটা যদি কাট হয়ে যায় তাহলে সেটা কিন্তু একটা ক্রোমোজোমাল ইমব্যালেন্স তৈরি করবে। যাই হোক, ডিলিশনটা তাহলে আশা করি বোঝা গেল। এর পরের পোর্শনটায় আসছি। পরের পোর্শনটা হলো গিয়ে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশনটাও ঠিক সেম ধরনের। একটা হলো ধরো এই একটা পোর্শন আমার রয়েছে ক্রোমোজোম, ধরো এইটা আমার একটা ক্রোমোজোমাল পোর্শন ছিল। এইবার ডুপ্লিকেশন মানে এইটা তার আর একটা কপি পাশাপাশি তৈরি করলো, দ্যাট ইজ ডুপ্লিকেশন। ক্লিয়ার? এইবার কিভাবে দুটো বা তিনটে কপি তৈরি করতে পারে, যেমন দেখো আমি এখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6, এটা হলো টেন্ডাম রিপিটস বলা হয়, টেন্ডাম রিপিটস। দেখো 2 3টা কিন্তু আবার মানে রিপিটেড হয়েছে। এবার চাইলে আবার রিপিটেড হতে পারতো বা আবার রিপিটেড হতে পারতো, আমি জাস্ট দুবার দেখিয়েছি এখানে যাতে ইজিলি বুঝতে পারো। কিন্তু দিস ইজ কল্ড ট্যান্ডাম, মানে যেরম ছিল সেরম ভাবেই রিপিটেড হচ্ছে।
পরপর। এইখানে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 অবশ্য রয়েছে, কিন্তু এইখানে 1 2 3 এই 2 3টা কিন্তু রেপ্লিকেটেড বা মানে রেপ্লিকেটেড বা ডুপ্লিকেটেড হয়েছে, কিন্তু এটা কিন্তু উল্টে গেছে, 3 2 হয়েছে। আবার যদি এটার উল্টে যায়, এটা 3 2 জায়গায় 2 3 হবে, আবার কিন্তু 3 2 হবে। দিস টাইপ অফ ডুপ্লিকেশন প্রসেস ইজ কল্ড রিভার্স ডুপ্লিকেশন। বোঝা গেছে? মানে এইটা আমার ক্রোমোজোম 1 2 3 4 5 6 ছিল, এটা 2 3টা আবার রিপিট হয়েছে। দেখো 2 3 সেকেন্ড টাইম রিপিট হয়েছে, আমি চাইলে আরো 3 4 বার যতবার খুশি আমি রিপিট করতে পারতাম। দ্যাট উইল বি কল্ড টেন্ডাম, মানে যেরকম ছিল অ্যাজ ইট ইজ আমার রিপিট হয়েছে। আর যদি আমার উল্টে যায় তাহলে সেটাকে বলবো আমি রিভার্স ডুপ্লিকেশন প্রসেস। আর এইখানে এক্সাম্পল হয়ে যাবে রিভার্স ডুপ্লিকেশনের বার আই ফিনোটাইপ ইন ড্রোসোফিলা, ডুপ্লিকেশন অফ 16th autosome locus in X chromosome, 16A locus, 16 অটোজোম বলছি, 16A locus in X chromosome। আচ্ছা, অটোজোম আর অ্যালোজোম, আচ্ছা আমি আসছি একটু বাদে অটোজোম আর অ্যালোজোমটা নিয়ে বলতে, ততক্ষণ আমরা আরো বাকিগুলো পড়ে নিই। ইনভার্সন, ইনভার্সন কি কি? ইনভার্সন ইজ দু রকমের হতে পারে। ইনভার্সন ধরো একটু আগে আমরা যেটা পড়েছি, ধরো ইনভার্সন মানে কি, একটা পোর্শনে কাট হচ্ছে, ডিলিশনটা হওয়ার পরেও কিন্তু সেটা বেরিয়ে যাচ্ছে না, সেটা উল্টে গিয়ে আবার বসে যাচ্ছে। যেরকম দেখো আমি আগে এই দিকটা দিই, ধরো আমি এরকম ভাবে বলছি, ধরো আমি এরকম ভাবে যাতে বুঝতে সুবিধা হয়, ধরো এইরকম একটা স্ট্রাকচার ছিল, এইটা পরবর্তীকালে এরকম হয়ে যাচ্ছে। দেখো এই বলটা এদিকে মানে সেন্ট্রোমিয়ারের দিকে ছিল, আর এটা এখন কিন্তু উল্টে গেছে, অপোজিট দিকে চলে গেছে। দিস ইজ কল্ড ইনভার্সন। এইবার ইনভার্সন মানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এবার এই সি ডি টা ই বি সি হয়ে যাবে যখন এ বি, মানে আলটিমেটলি নতুন যখন ইয়েটা তৈরি হবে, ক্রোমোজোমটা তৈরি হবে, দেখো এখানে দেখো ইডিসি হয়ে গেছে, রিজয়েন করেছে। এইবার এটা ক রকমের হতে পারে, এটা দু রকমের হতে পারে। এইটার মাঝখানে কিন্তু সেন্ট্রোমিয়ার পড়তে পারে, আবার নাও পড়তে পারে। যদি সেন্ট্রোমিয়ার পড়ে তাহলে তাকে পেরিসেন্ট্রিক বলবো, যদি সেন্ট্রোমিয়ার না পড়ে তাকে প্যারাসেন্ট্রিক বলবো। ঠিক আছে, তার মানে সেন্ট্রোমিয়ারটাও কিন্তু উল্টে যাচ্ছে এর সাথে। সেন্ট্রোমিয়ার যদি ইনভলভড হয় তাহলে পেরিসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ইনভলভ না হলে তাকে প্যারাসেন্ট্রিক বলবো। দেখো এখানে লেখা আছে সেন্ট্রোমিয়ার ইনক্লুডেড, সেন্ট্রোমিয়ার এক্সক্লুডেড। এবার দেখো এইখানটা ঠিক উল্টে গেছে, এই কিউটা দেখো এখানে চলে এসছে আর বিটা এখানে চলে গেছে, উল্টে গেছে। কিন্তু এইখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, এটা আমরা যেরকম ফার্স্টে দেখলাম এই ঘটনাটাই সেম জিনিসটাই এখানে ঘটেছে। তো নেক্সট পোর্শনে আমরা আসছি, ট্রান্সলোকেশন, দ্য লাস্ট ওয়ান। ট্রান্সলোকেশন মানে ধরো আমার এই একটা ক্রোমোজোম ছিল, আর আমার একটা নর্মাল ক্রোমোজোম ছিল, এটাও নর্মাল যদিও। এবার ট্রান্সলোকেশন মানে ধরো এই জায়গাটা একটা কাট হয়ে ফার্স্ট একটা ডিলিশন হয়েছে, তাহলে এখন এটার মানে কিরকম দেখতে হবে, ছোট হয়ে যাবে সাইজে, ছোট হয়ে গেল। আর কি বেরিয়ে আসলো এখান থেকে, একটা পোর্শন বেরিয়ে আসলো, এই পোর্শনটা গিয়ে কোথায় ঢুকলো, এখানে। তাহলে এইটা এখন কিরকম দেখতে হবে, তাহলে এটার লেন্থ বাড়বে। দিস ইজ টাইপ অফ ট্রান্সলোকেশন, মানে ট্রান্সলোকেট করছি আমরা, ট্রান্সলোকেট করছি মানে একটা জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গায় রাখছি, মানে ক্রোমোজোম নাম্বার পি থেকে ক্রোমোজোম নাম্বার কিউ তে কিছুটা পোর্শন অফ জিন আমি ট্রান্সফার করছি। তো আশা করি এই টাইপ অফ ক্রোমোজোমাল অ্যাবারেশন তোমরা বুঝতে পেরেছো। এই ক্রোমোজোমাল টাইপ অফ অ্যাবারেশনটা না বুঝতে পারলে কিন্তু তোমরা কোনো রকম ভাবে পরবর্তীকালে তোমরা জেনেটিক ডিসঅর্ডার গুলো ঠিকমতো বুঝতে পারবে না। দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের বোঝালাম।
এবার আমরা চলে আসবো ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। এবার চলে আসবো ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট দিয়ে রাখো। ক্রোমোজোমাল ডিসঅর্ডার থেকে কোশ্চেন কিন্তু 100% পাওয়া যাবে। একটু মানে খুব মাইনিউটলি শুনবে, যেটা বলছি যেরকম ভাবে বলছি সেটা খেয়াল করবে। আশা করি এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না, আর আটকালে আমি মানে তোমাদের হেল্প করবো সলভ করতে। আর যত সলভ করবে তত বেশি সেটার সম্পর্কে ক্রিস্টালাইন বা ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে। তার থেকে বেটার আমরা মানে উইদাউট এনি ডিলে আমরা স্টার্ট করছি। তো আমরা কি জানি, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ক্রোমোজোম ক রকমের। ক্রোমোজোম দু রকমের, একটা হলো অটোজোমস, একটা হলো সেক্স ক্রোমোজোমস। এটাকে আবার অ্যালোজোমও বলা হয়, সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোমসও বলা হয়। এবার আমি যদি মানুষকে কনসিডার করি, আমার টোটাল ক্রোমোজোম রয়েছে 23 পেয়ার্স, মানে অটোজোমস রয়েছে 44 খানা, মানে 22 পেয়ার্স, সেক্স ক্রোমোজোম রয়েছে দুখানা। এবার এই দুখানা কি কি হতে পারে, হয় এক্স না হলে ওয়াই। মানে এখানে কি কম্বিনেশন হতে পারে, এক্স এক্স না হলে এক্স ওয়াই, কখনো ওয়াই ওয়াই কিন্তু হয় না জেনারেলি। এক্স এক্সটা কাকে ডিনোট করে আমরা সবাই জানি, ফিমেলকে। আমি আগের দিন বলেছি এই সাইনটা। আর এক্স ওয়াইটা কাকে ডিনোট করে, মেলকে। ঠিক আছে, তো এইটা আমরা সবাই মোটামুটি মোরালেস জানি। দেখো এইখানে ফার্স্টে আমি দিয়েছি হিউম্যানের 44 প্লাস এক্স ওয়াই, দিস ইজ নর্মাল। 44টা অটোজোম আর এক্স ওয়াইটা হলো অ্যালোজোম। আমি ধরে নিলাম এটা মানে এক্স ওয়াইটা এজ এ ছেলেই ধরে নিয়েছি আমি, মানে ঠিক আছে ওকে চলো মানে বোঝার সুবিধার্থে। এইবার 44 প্লাস এক্স ওয়াই এই পোর্শনটা আমি মাথা থেকে বাদ দিয়ে দেবো। মানে ধরো 44 এর সাথে আমি 2 অ্যাড করেছিলাম, 44টাকে আমি যদি জিরো ধরি, 44টা আমার কাছে এখানে জিরো। ঠিক আছে, আমি এরকম ভাবে পড়াচ্ছি, এটা খুব মাইনিউটলি শুনবে, কোনোদিনও ভুলবে না। তাহলে আমি একটা গ্রাফ ড্র করছি, এইখানে জিরোটাকে আমি এটা ধরো 0 1 2 3 4 5 6 এরকম ভাবে রয়েছে। কিন্তু আমি ধরো এই জিরোটাকে 44 ধরছি, তাহলে এটা কত হবে 45, এটা 46, 47, 48, 49, 50। ক্লিয়ার? আমার নর্মাল ক্রোমোজোম কটা হয়, 46 খানা, তাহলে এটা হয়ে গেল নর্মাল। ঠিক আছে, আর এইটাকে আমি রিপ্রেজেন্ট করি 2n দিয়ে। ঠিক আছে, এইবার যদি আমাকে 2n থেকে মানে 46 থেকে 44 এ আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, 2n মাইনাস 2। আর আমি এটাকে কি বলেছি, এইটাকে আমি জিরো বলেছি না, জিরো মানে কি নাল, তাই জন্য এটাকে বলে, দেখো 44 যখনই হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে নালী জমি। ক্লিয়ার? এরপরে দেখো যদি আমার 45 এ আসতে হয়, তাহলে আমার কি করতে হবে, 2n মাইনাস 1, 2n মাইনাস 1, তাহলে 45 হয়েছে। তাহলে এখন এইটা থেকে আমার 1, এটা আমার কোথায় ছিল, এখানে আমি কি বলেছি, এটা 1, তাহলে 1 মানে মোনো, তাহলে এটা মোনোজমি। 46 আমার নর্মাল, 46 নিয়ে আমার কোনো টেনশন নেই, 46 তো আমার নর্মালি আছে। আর 47 করতে গেলে আমাকে কি করতে হবে, 46 প্লাস 1 মানে সরি 2n প্লাস 1, তাহলে এটা 3 হচ্ছে, 3 মানে হলো ট্রাইজমি। 48 করতে গেলে 2n প্লাস 2, সেটা 4 হচ্ছে, টেট্রাজমি। তাহলে বোঝা গেল, মানে 44 ইজ নালিজমি, 45 ইজ মোনোজমি, তারপরে ধরো নর্মাল,
47 is trisomy, 48 is tetrasomy. Okay. So what is aneuploidy and polyploidy? আমি এই জায়গাটা একটু মিস করে গেছি, তখন আমি খেয়াল করিনি এই জায়গাটা বলার কথা। aneuploidy হলো, ধরো তোমার বাড়িতে, আমি ধরে নিচ্ছি তোমার ধরো 5খানা অ্যাটাচি আছে বা কোনো একটা সুটকেস রয়েছে, সেটার ভিতর তুমি গোল্ড কয়েন্স রেখে দিয়েছো বা কোনো টাকা রেখে দিয়েছো, প্রচুর টাকা রেখে দিয়েছো। এবার কটা সুটকেস রয়েছে সেইটা হলো তোমার 2n বা নাম্বার অফ ক্রোমোজোম, সেট অফ ক্রোমোজোম নয় কিন্তু, ঠিক আছে। ধরো তোমার কাছে 6টা অ্যাটাচি আছে বা 6টা তোমার কাছে কি বলবো সুটকেস রয়েছে। এইবার সেই সুটকেসের থেকে তুমি কিছু টাকা যদি সরিয়ে নাও, মানে তাহলে তোমার টোটাল কিছু চেঞ্জ কি, মেজর কিছু চেঞ্জ কি আসছে? অবশ্যই আসছে, কিছু টাকা তো কমছে। মানে আমার কাছে তো গোল্ড কয়েন্স, মানে একটা গোল্ড কয়েন মানে বিরাট দাম, মানে অবশ্যই কমছে, কিন্তু টোটাল নাম্বারে কিন্তু বিরাট যে চেঞ্জেস আসছে সেটা কিন্তু হচ্ছে না। ঠিক এইখানে সেরকম খেয়াল করে দেখো, সেট অফ ক্রোমোজোম ধরো আমার 2n, আমি বলছি 2n থেকে একটা দুটো ক্রোমোজোম বাড়লে বা কমলে আমার কিন্তু মেজর নাম্বার অফ ক্রোমোজোম কিন্তু চেঞ্জ হচ্ছে না। ম্যাক্সিমাম 46 থেকে 44 হচ্ছে বা 48 হচ্ছে, মানে দুটো বাড়ছে নাহলে দুটো কমছে, বা ম্যাক্সিমাম একটা বাড়ছে একটা কমছে। এই ধরনের ঘটনাকে অ্যানিউপ্লয়েডি বলা হয়। অ্যানিউ মানে কম, মানে কম বলতে আমি মনে রাখার জন্য বলছি, অ্যানিউ মানে এখানে কম, মনে অ্যানিউ মানে অল্প, এরকম ভাবে মনে রাখবে। পলি মানে তো অনেক, এটা তোমরা জানো, পলি মানে প্রচুর, পলি ফর প্রচুর। এইবার ধরো আমার 6খানা সুটকেস ছিল, আমি 6খানা সুটকেসের মধ্যে 2খানা সুটকেসই সরিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে 4টে সুটকেস রয়েছে। এই ধরনের সুটকেস চেঞ্জ মানে সুটকেসটাকেই ছড়িয়ে দেওয়া বা সেট অফ ক্রোমোজোমকেই ডিলিট করে দেওয়া বা সেট অফ ক্রোমোজোমকেই ডাবলিং করা বা চেঞ্জ করা। মানে ধরো আমার 6টা সুটকেস ছিল, আমি 12টা সুটকেস নিয়ে আসলাম, 12টা সুটকেসের জায়গায় আমি ধরো 318খানা সুটকেস নিয়ে আসলাম। সেইটা কিন্তু আমার সেট অফ ক্রোমোজোম, যদি আমার মানে এনটা আমার নাম্বার অফ সুটকেস হয়, আমি 2n করতে পারি, 3n করতে পারি, 4n করতে পারি, 5n করতে পারি, এরকম ভাবে 6n 7n যাই খুশি করতে পারি। মোনোপ্লয়েডই বলা হবে, একটা এন থাকলে ডিপ্লয়েড বলা হবে, 2n থাকলে ট্রিপ্লয়েড বলা হবে, 3n থাকলে 4n থাকলে টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, হেক্সাপ্লয়েড, এগুলো তো তোমরা জানোই। তাই জন্য এটাকে বলা হয় পলিপ্লয়েডি। আর অ্যানিউপ্লয়েডি মানে চেঞ্জ ইন 1 or 2 ক্রোমোজোম, আর এখানে চেঞ্জ ইন ক্রোমোজোমাল সেটস। দ্যাট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য অ্যানিউপ্লয়েডি এন্ড পলিপ্লয়েডি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এইবার আমরা কিছু কিছু আমাদের নেক্সট দিন আমরা তোমায় জেনেটিক্যাল ডিসঅর্ডারস গুলো পড়াবো ইন ডিটেইলিং এ। আমরা কিছু কিছু আজকেও পড়বো, নেক্সট দিন আমরা পেডিগ্রি অ্যানালাইসিস করব। পেডিগ্রি অ্যানালাইসিস করার জন্য আমার কোন কোন জিনগুলো কি কি কাজ করছে বা কোন কোন মানে ডিজিজ, রিসেসিভ, অটোজোমাল, রিসেসিভ মানে সেক্স লিঙ্কড বা এই ধরনের যে কি কি ডিজিজ রয়েছে বা ডমিনেন্ট কি কি ডিজিজ রয়েছে, এই নামগুলো মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমি আজকে এই জেনেটিক ডিসঅর্ডারের পোর্শন গুলো তোমাদের পড়িয়ে দেওয়ার কথা ভেবেছি। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কি ধরনের জিনস থাকে। অটোজোমাল জিনস, অটোজোমাল জিন মানে যেগুলো অটোজোম রিলেটেড জিনস, মানে অটোজোমের মধ্যে যে জিনস গুলো রয়েছে। ঠিক আছে। সেক্স লিঙ্কড মানে এক্স ক্রোমোজোমের মধ্যে যে লিঙ্ক মানে জিনস গুলো রয়েছে। এবার এইটাকে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারও বলা হয়। এবার কেন বলছি আমি সেটা পরে বলবো, আচ্ছা পরে বলছি। এবার হোয়াট ইজ হোল্যান্ড্রিক জিন? হোল্যান্ড্রিক জিন মানে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত কোন জিনস, দ্যাট ইজ কল্ড হোল্যান্ড্রিক জিনস বা মেল রিলেটেড জিনস। কারণ এক্স ওয়াই একমাত্র মেলের ক্ষেত্রেই পাওয়া যায়, কিন্তু এক্স কিন্তু মানে ওয়াই কিন্তু একমাত্র মেলদের ক্ষেত্রেই পাওয়া যায়,
ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ওয়াই পাওয়া যায় না, কিন্তু এক্স পাওয়া যায় মেল ফিমেল বোথ ক্ষেত্রে। তাই জন্য এটার কোন একটা মেল রিলেটেড বা ফিমেল রিলেটেড এরকম আমি ডিরেক্টলি বলতে পারি না। ঠিক আছে, এবার চলে আসছি আমি অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল রিসেসিভ মানে যখন অটোজোমাল এরকম ধরো এরকম কন্ডিশন থাকে, অটোজোমের এরকম এরকম কন্ডিশন স্মলে যখন আসবে তখনই একমাত্র ডিজিজটা হবে। বোঝা গেল? শুধুমাত্র এই কন্ডিশনেই ডিজিজটা হবে, এই কন্ডিশনে ডিজিজটা হবে, এই কন্ডিশনে ডিজিজটা হবে, এই কন্ডিশনে ডিজিজটা হবে, তখনই স্মল এটা দিয়ে আমরা ডিনোট করব ডিজিজটাকে। ঠিক আছে, তো এই ডিজিজটার ক্ষেত্রে আমার স্মল এটা হচ্ছে। আর দেখো এখানে লিখে দিয়েছি আমি স্মল এ ইজ এফেক্টেড, এখানে আমরা এফেক্টেড বলবো, স্মল এ। ওকে, এবার কিন্তু তাহলে এ এটা কি এফেক্টেড নয়? না। এ এটা কি এফেক্টেড নয়? না। তাহলে এটাকে অটোজোমালটা ডিনোট করছি এ দিয়ে, আর রিসেসিভটা ডিনোট করছি স্মল সিম্বলটা দিয়ে। ঠিক আছে, এবার কি কি ডিজিজ হতে পারে আর নাম্বার আর কোন ক্রোমোজোমে সেই ডিজিজের জিনটা অবস্থিত, ঠিক আছে, সেইটা আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা আমরা দেখো সিকেল সেল অ্যানিমিয়া 11th ক্রোমোজোম, ফিনাইল কিটো এই জায়গাটা একটু মুখস্থ করার আছে, ফিনাইল কিটোনিউরিয়া 12th ক্রোমোজোম। থ্যালাসিমিয়া দু রকমের হতে পারে, আলফা থ্যালাসিমিয়া, আজকে থ্যালাসিমিয়া পড়াবো আশা করি যদি টাইমের সময়টা থাকে। আলফা থ্যালাসিমিয়ার জন্য যে জিনটা রেসপন্সিবল সেটা 16th ক্রোমোজোমে আছে, বিটা থ্যালাসিমিয়ার জন্য যে রেসপন্সিবল সেটা 11th ক্রোমোজোমে রয়েছে। এবার একটা প্রশ্ন আসতে পারে, স্যার সিকেল সেল অ্যানিমিয়ার জিন তো আপনি বললেন 11th ক্রোমোজোমে, এটা কি করে 11th ক্রোমোজোমে হচ্ছে? ধরো এটা 11th ক্রোমোজোম, এইখানে আছে হলো আমার সিকেল সেল অ্যানিমিয়ার জিন, এইখানে ধরো আমার থাকতেই পারে থ্যালাসিমিয়ার জিন, যে কোনো ভাবে হতেই পারে, জিনের লোকাসটা আলাদা। লোকাস মানে এক্সাক্ট তোমার মানে ডিএনএ এর মধ্যে কোন জায়গাটায় রয়েছে, লোকাস মানে সেটা। ঠিক আছে, এবার অ্যালক্যাপটোনিউরিয়া 3rd ক্রোমোজোমে থাকে। সিস্টিক ফাইব্রোসিস ইজ প্রেজেন্ট ইন 7th ক্রোমোজোম। এবার এই যে ক্রোমোজোম নাম্বারটা একটু লেস ইম্পর্টেন্স আমি চাইলে দিতে পারি, কিন্তু এই টাইপ অফ ডিজিজটা মানে কি কি ডিজিজ কোন ট্রেইটের আন্ডারে পড়ছে, অটোজোমাল রিসেসিভ ট্রেট নাকি অটোজোমাল ডমিনেন্ট নাকি সেক্স লিঙ্ক রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট নাকি হোল্যান্ড্রিক জিন্স, কি ধরনের জিন্সের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমাকে মাস্ট মনে রাখতেই হবে। দেখো তাই জন্য আমি একটা নিচে ট্রিক দিয়ে দিয়েছি। ট্রিক কি? আলকা সিক থি ফিনাইল, এটা সরি এখানে ফিনাইল আর একবার হবে না, ফিনাইল পিনেসে, সি এটা সিই, আলকা সিক থি ফিনাইল পিনেসে, আলকা সিক থি ফিনাইল পিনেসে। আলকা ফর আলকাপ্টোনিউরিয়া, সিক ফর সিকল সেল অ্যানিমিয়া, থি ফর থ্যালাসিমিয়া, ফিনাইল ফর ফিনাইল কিটোনিউরিয়া, পিনেসে মানে এটা হলো সেটা হলো সিস্টিক ফাইব্রোসিস। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট আই গেস ক্লিয়ার? মানে এটা মনে রাখতে হবে, এটা ট্রিক একটা, এটা ভুললে চলবে না। এটা কার ট্রিক? অটোজোমাল রিসেসিভের ট্রিক, অটোজোমাল রিসেসিভের ট্রিক। তো আমাদের এতটা পোরশন আমরা আজকে মুখস্থ কোশ্চেন গুলো একটুখানি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ এবার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার একটাই হয়, মানে একটা হয় না, মানে আমাদের সিলেবাসে একটাই পড়তে হবে, হান্টিংটনস ডিজিজ। ডিজিজ মানে হান্টিং কারা করে? যারা ডমিনেন্ট হয়। মানে একটা ফরেস্টের মধ্যে একটা লায়ন ডমিনেট যদি হয়, এটা মানে যাই হোক এটা লায়ন, আমি এটা চাইলাম একটা কিশোর করে দেওয়ার চেষ্টা করলাম, লায়ন সবসময় ডমিনেটিং হয়, তাহলে লায়ন কি করে? হান্টিং করে। তাহলে হান্টিংটনস ডিজিজ কে কার কাছে পড়বে? অটোজোমাল ডমিনেন্ট। ঠিক আছে, এবার অটোজোমাল ডমিনেন্টের মধ্যে কি, এইবার ইন্টারেস্টিং ব্যাপার, ক্যাপিটাল এ এরা কিন্তু ডিজিজড,
ক্যাপিটাল এ স্মল এ এটাও কিন্তু ডিজিজ, কিন্তু স্মল এ এটা কিন্তু ডিজিজ নয়, এটা কিন্তু সুস্থ, এটা কিন্তু সুস্থ। এখানে যখন আমরা একটা একটা করে ডিজিজ যখন পড়বো তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। এবার সেক্স লিঙ্কড ডিজিজ, সেক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। দেখো এর এক্সাম্পল, সেক্স লিঙ্ক মানে কোথায় অবস্থিত, এক্স ক্রোমোসোম। তাহলে এটাতে আলাদা করে ক্রোমোসোম নাম্বার আমি যার জন্যই লিখিনি। এইখানে চারটে খুব ইম্পর্টেন্ট ডিজিজ রয়েছে যেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। একটা হলো কালার ব্লাইন্ডনেস, একটা হলো হিমোফিলিয়া, একটা হলো নাইট ব্লাইন্ডনেস, একটা হলো মাসকিউলার ডিস্ট্রফি, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ট্রিকটা এখানে, कलर ब्लाइंडनेस से हमें नाइट को मुश्किल या डिफिकल्टी होता है। कलर ब्लाइंडनेस से মানে কালার ব্লাইন্ডনেস থাকলে हमें মানে আমাদের নাইট को মানে রাতে মুশকিল और डिफिकल्टीज होता है। তো এই কালার ব্লাইন্ডনেস তো হয়েই গেল, কালার ব্লাইন্ডনেস যেরকম আছে কালার ব্লাইন্ডনেস হয়ে গেল। हमें फॉर हिमोफिलिया नाइट को नाइट ब्लाइंडनेस, মুশকিল और ডিফিকাল্টি মানে মাসকিউলার ডিস্ট্রফি। এটা কিন্তু মনে রাখতে হবে এক্স লিঙ্কড রিসেসিভ বা সেক্স লিঙ্কড রিসেসিভ। এটা কিন্তু 100% কোশ্চেন তোমার এইসব জায়গা থেকে কিন্তু আসবে, মানে ডিরেক্টলি যদি নাও বা আসে তাহলে তোমার কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে এটা টাচ করে যাবেই, দ্যাটস শিওর, ঠিক আছে। এবার আমি যেটাতে আসছি নেক্সট কোশ্চেন, এবার চলে আসছি, একটু আগে আমরা পড়লাম অ্যানুপ্লয়েডি। অ্যানুপ্লয়েডি কি কি হতে পারে? অ্যানুপ্লয়েডি দেখো ট্রাইজোমি, ট্রাইজোমি আমরা একটা কি বললাম 47 ক্রোমোজোম হয়ে যায়, একটা বেড়ে যায় ক্রোমোজোম 47 ক্রোমোজোম। আর ট্রাইজোমি কিভাবে হচ্ছে আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বেশি ক্রোমোজোম আঁকছি না, ধরো এরকম 5টা ক্রোমোজোম রয়েছে, আমার এই লাস্ট ক্রোমোজোমের এই পার্টটা ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা ক্রোমোজোম এরকম রয়ে গেল, ভেঙে গিয়ে তাহলে ছিল 5টা, এখন একটা অ্যাড হলো, দিস ইজ কল্ড ট্রাইজোমি, মানে ক্রোমোজোম সংখ্যা একটা বাড়বে, ক্লিয়ার। মানে 2n+1 মানে 2n আমার তো নর্মাল, 2n+1। এবার ট্রাইজোমি ডাউন সিনড্রোম বলে একটা ডিজিজ হয়, ডাউন সিনড্রোমে কি 21st যে ক্রোমোজোমটা সেইটা কিন্তু এইরকম ভাবে ভেঙে গিয়ে আর একটা মানে কপি তৈরি করে, মানে কপি ঠিক নয়, ভেঙে যায় একটা পোর্শন তৈরি করে। এডওয়ার্ড সিনড্রোমে 18th ক্রোমোজোমের ক্ষেত্রে হয়, পেটাউস সিনড্রোমে 13th ক্রোমোজোমে হয়, ক্লিনফিল্টার সিনড্রোমে এক্সটার হয়, এক্স ক্রোমোজোমটার হতে পারে। জ্যাকবস ক্রিমিনাল সিনড্রোম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একবার এবার আমার কেন জানি না এটা গাট ফিলিংস বলছে, এখান থেকে কোশ্চেন হতে পারে। এখানে ওয়াই ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঠিক নয়, মানে ভেঙে গেছে আর কি, এরকম ধরো ছিল, এটা ভেঙে গিয়ে এরকম ছোট হয়ে গেছে, ধরো একটা পোর্শন আর একটা হয়ে গেছে, ঠিক আছে। এবার সুপার ফিমেল সিনড্রোম দেখো ট্রিপল এক্স 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 এক্স, মানে একটা মানে দুবার ভেঙেছে, এক্স ক্রোমোজোম দুবার ভেঙে গেছে, তাহলে ওর দুখানা কপি হিসাবে সেটাকে কনসিডার করা হয়। এবার মোনোজোমি, আমি মোনোজোমি একটু কি বলেছিলাম, মোনোজোমি বলেছিলাম একটা ক্রোমোজোম কমে যাওয়ার কথা, মানে একটা ক্রোমোজোম ডিলিটই হয়ে গেল, টোটাল ক্রোমোজোমটাই ডিলিট, তাহলে 2n-1, তাহলে টোটাল আমার ক্রোমোজোম করা হচ্ছে 45। এরকম কন্ডিশনকে আমি কি বলবো, মোনোজোমি বলেছিলাম একটু আগে। এটার এক্সাম্পল হলো টার্নার্স সিনড্রোম, XO, মানে XY হতে পারতো বা XX হতে পারতো, কিন্তু একখানা সেক্স ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে টার্নার্স সিনড্রোমে, ক্লিয়ার।
ক্রোমোজোমাল অ্যাবারেশন, একটু আগে আমি বলে দিয়েছি ক্রোমোজোমাল অ্যাবারেশন কি, ডেফিসিয়েন্সি, ডুপ্লিকেশন, ডিলিশন হতে পারে, লিউকেমিয়ার ক্ষেত্রে কি কি হয় আমরা মানে এগুলো পরে পড়বো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো এতটা অব্দি গেল। তো আমাদের এবার ফার্স্টে পড়তে হবে, আমি দুখানা ডিজিজ নিয়ে আজকে মেজরলি আলোচনা করব, একটা হলো হিমোফিলিয়া আর একটা হলো থ্যালাসিমিয়া। এই দুখানা ডিজিজ নিয়ে আমি অবশ্যই আজকে আলোচনা করব। এইখান থেকে কিন্তু প্রশ্ন 100% পাওয়া যাবে। থ্যালাসিমিয়া থেকে একটা প্রশ্ন আমার হবে এবছর মনে হচ্ছে, মানে 2022 এই কোশ্চেনটা হওয়ার মানে আমার খুব গাট ফিলিংস বলছে এটা হতে পারে, মানে কোনো একটা রিলেটেড থ্যালাসিমিয়ার জেনেটিক অর্ডার থেকে রিলেটেড। তো আমরা থ্যালাসিমিয়াটাকে একটু ডিটেইলে পড়বো, মানে আমার ধারণা কোনো প্রবলেম হবে না। এইবার হিমোফিলিয়া, আমরা ব্লাড ক্লটিং পড়েছি, ব্লাড ক্লটিং এ আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরস ছিল। ব্লাড ক্লটিং ফ্যাক্টরস এর মধ্যে যখন আমার ফ্যাক্টর নাম্বার 8 চলে যাবে, মানে ব্লাড ক্লটিং এর ধরো মানে 13টা যখন ফ্যাক্টর ছিল বা 13টা ফ্যাক্টর যখন ছিল ব্লাড ক্লটিং এর যে ফ্যাক্টর গুলো, সেগুলো কি হয়েছে, একটা ফ্যাক্টর যদি চলে যায়, মানে ধরো একটা মালা আমি তৈরি করছি, বা ধরো আমি মানে একটা ট্রেন যদি চলে, মাঝখানের একটা কম্পার্টমেন্ট যদি খুলে যায় তাহলে ট্রেনটাই তো নষ্ট হয়ে যাবে। ঠিক ব্লাড ক্লটিং এ যেমন আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস পড়ি, ক্যাসকেড অফ রিঅ্যাকশনস, ক্যাসকেড অফ রিঅ্যাকশনে কি আসে, ক্যাসকেড অফ রিঅ্যাকশনে এ থেকে বি হয়, বি থেকে সি হয়, সি থেকে ডি হয়, তার সাথে কিছু কিছু সাবস্ট্রেট অ্যাড হতে থাকে, তাই তো, কিছু কিছু সাবস্ট্রেট কিন্তু অ্যাড হতে থাকে। এবার সেই সাবস্ট্রেট গুলো অ্যাড যদি হয়, তার মানে সেই সাবস্ট্রেট গুলোর একটা ইভেন্চুয়াল রোল রয়েছে সেই ক্ষেত্রে। এবার সেই রোলটা যদি মানে সেই সাবস্ট্রেটটাই যদি বা সেই যদি ওই ক্ষেত্রে যদি সেটা অ্যাবসেন্ট থাকে, সেটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু সেই ক্লটিংটা বা সেই ক্যাসকেডটা কিন্তু কমপ্লিট হবে না, সেই ক্লটিংটা কিন্তু তখন ইনকমপ্লিট থেকে যাবে। মানে সেই ক্লটিং ফ্যাক্টরটা যদি আমার না থাকে তাহলে আমার ব্লাড ক্লটিংটা কিন্তু সেখানে বন্ধ হয়ে যাবে। তাহলে এমন যদি কোনো ডিজিজ হয়, ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি মেজরলি কি হয়, ক্যালসিয়াম বা এগুলো বাদ দিয়ে যদি আমি ধরি, তাহলে মেজরলি দে আর প্রোটিনস। প্রোটিনস কোথা থেকে আসছে, আরএনএ থেকে। আরএনএ কোথা থেকে আসছে, ডিএনএ থেকে। তাহলে ডিএনএ তে যদি কোনো প্রবলেম হয় তাহলে আলটিমেটলি প্রোটিনটারও একটা প্রবলেম হতে পারে। তাহলে যদি ক্লটিং ফ্যাক্টর 8 যদি তৈরি করার যে জিনটা সেটা যদি ডেফিসিয়েন্ট হয়, তাহলে সেটাকে মানে অ্যাকচুয়ালি তো ক্লটিং ফ্যাক্টর 8টাকে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর 9টাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। এবার যদি ক্লটিং মানে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যদি তৈরি করার জিনটা যদি আমার ডেফিসিয়েন্ট হয়, তাহলে যে ধরনের হিমোফিলিয়া হবে সেটাকে বলবো হিমোফিলিয়া এ। আর ক্রিসমাস ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য যে ধরনের মানে হিমোফিলিয়া হবে সেটাকে বলা হবে হিমোফিলিয়া বি। ক্লিয়ার? এইবার হিমোফিলিয়া সেক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, মানে রিসেসিভ আমরা জানি সবসময় এ এ হলে বা মানে যখনই তোমার দুখানা একসাথে আসছে তখনই কিন্তু এক মানে হতে পারে। এবার কেন বলা হচ্ছে ফিমেলস আর অলওয়েজ ক্যারিয়ার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিমেলস আর অলওয়েজ ক্যারিয়ার, ভাই ফিমেলস আর অলওয়েজ ক্যারিয়ার। দেখো ধরো একটা এক্স এইচ এক্স রয়েছে, এইবার এই এক্স এইচটা যেহেতু রিসেসিভ আর এই এক্সটা ডমিনেন্ট, তাই জন্য এইটাকে কিন্তু আমি হিমোফিলিক বলতে পারি না, শি ইজ ক্যারিয়ার। কিন্তু যদি এক্স এইচ ওয়াই হয়, ওয়াই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু ডমিনেট ওভার এক্স এইচ, তাহলে এ কিন্তু 100% এফেক্টেড। ক্লিয়ার? 100% এফেক্টেড। এইবার ধরো এবার মেয়েদের, তাহলে কি মেয়েদের কখনো মানে ডিজিজ হবে না? অবশ্যই হবে। কখন হবে, কোন কন্ডিশনে? এক্স এইচ এক্স এইচ, এখানে এরা এফেক্টেড। আর এক্স এক্স যদি হয় সেটা আনএফেক্টেড, সে তো নর্মাল আমরা জানি। এইবার
এই XHXHটা আসার জন্য আমার কি দরকার একবার ভাবি, যদি আমি মানে সন্তান পেয়েছে XHXH, তাহলে বাবার কাছে থাকতে হবে একটা XH, মার কাছে ধরো মিনিমাম একটা XH থাকতে হবে। তাহলে বাবার এই XHটা আর মার এই XH দুটো মিলিয়ে তবেই এই XHXHটা তৈরি হবে, তাহলে মানে এই হিমোফিলিক বেবিটা তৈরি হবে। ফিমেল বেবিটা। কিন্তু একবার এটা হতে পারে, কিন্তু এইটা ভেবে দেখো, এই ভদ্রলোক বা যিনি এর ফাদার, তার কি এক্সিস্টেন্স হওয়া সম্ভব? তার কি এক্সিস্টেন্স হওয়া কি সম্ভব? কখনোই না। ঠিক আছে, তার এক্সিস্টেন্স কখনোই সম্ভব নয়। তার কারণ XHY যখনই হবে, XHY এটা কিন্তু অলরেডি এফেক্টেড হিমোফিলিক রোগী। ঠিক আছে, দেখো তাই জন্য এখানে বলছে অল মেলস আর এফেক্টেড, মানে XHY হলে অল মেলস আর এফেক্টেড। Disease rare in female due to XH is only condition for being affected, মানে XH হলে তবেই একমাত্র এফেক্টেড হবে। এইটাকে রয়্যাল ব্লাড ডিসঅর্ডার বলা হয়, কারণ কুইন রানী ভিক্টোরিয়ার কিন্তু এইটা ছিল। এইবার হিমোফিলিয়াস এ বি তো আমরা জানলাম, কিন্তু যারা আরেকটু মানে বেটার কিছু জানতে চায় বা নলেজের জন্য, তাদের জন্য কিন্তু আমি এক্সট্রা আরো দুখানা পয়েন্ট দিয়ে রেখেছি, খেয়াল করে দেখো। হিমোফিলিয়া সি, এটা কিন্তু ক্লটিং ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সির জন্য হয়। আর প্যারা হিমোফিলিয়া ক্লটিং ফ্যাক্টর 5 এর ডেফিসিয়েন্সির জন্য হয়। এটা হলো ইনহেরিটেড, ইনহেরিটেড মানে মা বাবার থেকে পাওয়া, আর এইটা কিন্তু অ্যাকুয়ার্ড। মানে ক্লটিং ফ্যাক্টর মানে এদের সিমটমস কি কি হতে পারে বলতো? এদের কিন্তু রক্তাল্পতা হবে, মানে অ্যানিমিয়া হতে পারে, কারণ এদের ব্লাডে একটা মাইনিউট কাট যদি হয়, মানে বডিতে যদি কোনো মাইনিউট কাট হয়, তাহলে কিন্তু ব্লিডিং কন্টিনিউ হতেই থাকে। এটা যদি ইন্টারনাল কোনো ব্লিডিং হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু ব্লাড ক্লট করে যাবে না, মানে এটাতে একটা সুবিধা, ইন্টারনাল ব্লিডিং এ ব্লাড ক্লট কখনো করবে না। কিন্তু যদি কেটে যায়, তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা, ব্লাড কিন্তু আমরা বন্ধই করতে পারবো না, এক্সেসিভ ব্লাড লস হয়ে যাবে। এক্সেসিভ ব্লাড লস হয়ে গেলে ধীরে ধীরে আমার মাসকুলার ফ্যাটিক হয়ে যাবে, কারণ ব্লাডের মাধ্যমে আমার বডিতে মানে আমার বডিতে তখন মানে ভিতরে তখন জমাট বেঁধে যেতে পারে। যাই হোক, এইবার অল মেলস আর এফেক্টেড, এটা তো বললাম, কুইন ভিক্টোরিয়া রয়্যাল ব্লাড ডিজিজ বললাম। হ্যাঁ, এবার আমার মানে বডিতে ঠিক মতো তাহলে অক্সিজেন যাচ্ছে না, তাহলে আমার ব্রেনেও ঠিকঠাক অক্সিজেন পৌঁছাবে না, কারণ ব্লাড আমার মেজরলি লস হচ্ছে, আমি ফেইন্ট হয়ে পড়বো, ধীরে ধীরে আলটিমেটলি ডেথ হবে। ক্লিয়ার? এই হলো এর সিমটমস। এইটার থেকে বেশি কিছু পড়ার আমার দরকার নেই, এত অবধি এনাফ, মোর দ্যান এনাফ। এবার আমরা পড়বো থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়া হলো সবসময় অটোজোমাল রিসেসিভ একটা ডিসঅর্ডার। অটোজোমাল অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। রিসেসিভ ডিসঅর্ডার মানে একটু আগে আমি কি বললাম, স্মল এ ইজ এফেক্টেড, তার মানে ক্যাপিটাল এ স্মল এ ইজ ক্যারিয়ার, আর ক্যাপিটাল এ হলো নর্মাল। দেখো এখানে লেখা আছে ক্যারিয়ার এফেক্টেড। এইবার যদি আমি ক্যাপিটাল এ স্মল এর সাথে ক্যাপিটাল এ স্মল এ ক্রস করাই, তাহলে আমি গ্যামেটস কি কি পাচ্ছি, ক্যাপিটাল এ স্মল এ, আর এদিকে গ্যামেটস কি পাচ্ছি, ক্যাপিটাল এ স্মল এ। এইবার এই ক্যাপিটাল এ স্মল এ মিলে গিয়ে ক্যাপিটাল এ এটা কিন্তু আনএফেক্টেড, মানে আনএফেক্টেড। এইটা ক্যাপিটাল এ আর স্মল এ মিলে গিয়ে
ক্যারিয়ার। ক্যাপিটাল স্মল এ মিলে গিয়ে কি তৈরি করলো? ক্যারিয়ার। স্মল এ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যাফেক্টেড। এইবার এটা হিমোগ্লোবিন রিলেটেড ডিজিজ। এবার হিমোগ্লোবিন জিনিসটা কি? হিমোগ্লোবিন কি কি দিয়ে তৈরি হয়? হিমোগ্লোবিনের দুটো পার্ট থাকে, একটা হলো হিম প্লাস গ্লোবিন। আমি যদি একটা মানে রাফ ড্রয়িংও করি, এটা ধরো হিম আর নিচে গ্লোবিন। এই গ্লোবিন পোর্শনটা হলো প্রোটিন। প্রোটিন কোথা থেকে আসে? আরএনএ। আরএনএ কোথা থেকে আসে? ডিএনএ। তাহলে ডিএনএ তে যদি আমার প্রবলেম থাকে তাহলে আরএনএ তে প্রবলেম তৈরি হবে। আরএনএ তে প্রবলেম থাকলে প্রোটিন তৈরি হবে। তাহলে মানে প্রোটিন যদি ভুল তৈরি হয় তাহলে আমার হিমোগ্লোবিনটা ডিসফাংশন হবে বা ঠিকঠাক তৈরি নয়, এরকম হিমোগ্লোবিন তৈরি হবে। এইবার দেখো হিমোগ্লোবিন মেজরলি আমার অক্সিজেন ক্যারি করে। এবার যদি আমার প্রোটিন মানে হিমোগ্লোবিনের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে বডিতে আমার হিমোগ্লোবিন অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ক্যারি করতে প্রবলেম হবে। মানে অক্সিজেন ক্যারি, প্রথম কথা অক্সিজেনও ক্যারি করে, কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে। অক্সিজেনকে বডির ভিতরে সার্কুলেট করে, কার্বন ডাই অক্সাইডকে বডির বাইরের দিকে সার্কুলেট করে। এবার যদি অক্সিজেন কম যায় তাহলে সেল ধীরে ধীরে প্রবলেমে পড়বে। কার্বন ডাই অক্সাইড যদি কম যায় বডির ভিতরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে। দিস ইজ কল্ড হাইপক্সিয়া, মানে অক্সিজেন লেভেল ধীরে ধীরে বডিতে কমতে থাকবে, তাই জন্য মারা যাবে। ইভেন কোভিড কেসেসেও কিন্তু হাইপক্সিয়াতে অনেকে মারা গেছে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমতে থাকায় মারা গেছে। যাই হোক, এইবার আমাকে ফার্স্টে জানতে হবে একটা, একটু আগে বললাম হিম প্লাস গ্লোবিন। এবার একটা হিমোগ্লোবিনে 4খানা গ্লোবিন চেন থাকে। এবার গ্লোবিন চেন ক রকমের হতে পারে? আলফা, বিটা, গামা, ডেল্টা। পরে আমি আসছি। আলফা, বিটা, গামা, ডেল্টা, এই 4 রকমের হিমোগ্লোবিনের চেন হতে পারে। এইবার কম্বিনেশন কি কি হতে পারে? ধরো দুটো আলফা হলো, দুটো বিটা, এটা কিন্তু 99% দেখতে পাওয়া যায়। এই ধরনের হিমোগ্লোবিনকে বলা হয় হিমোগ্লোবিন এ। হিমোগ্লোবিনকে শর্টে এইচবি লেখা হয়, এইচবিএ। এইবার দুটো আলফা থাকে যদি আর দুখানা ডেল্টা যদি থাকে তাহলে A2, এটা 2 থেকে 3% মধ্যে দেখতে পাওয়া যায়। এইচবিএফ বা ফিটাসের জন্য এটাকে এফ বলা হয়, কারণটা আমি পরে যখন একটা গ্রাফে আসছি আমি তখন বলছি। এটা কিন্তু মোর মানে লেস দেন 1% মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায়, কারণ এটাকে 2 আলফা প্লাস 2 গামা, ঠিক আছে। ডেল্টা যেটা হবে সেটা A2। এই হলো আমার কম্বিনেশন, মানে আলফা ইজ মাস্ট ফর এভরি ওয়ান। এইবার এই গ্লোবিন চেন গুলো সিনথেসিসের জন্য আমি কি বললাম, গ্লোবিন একটা প্রোটিন, প্রোটিন তৈরি হয় আরএনএ থেকে, আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে। এবার এই ডিএনএটা কোথায় অবস্থিত? আলফা গ্লোবিন চেনের জন্য ডিএনএটা অবস্থিত ক্রোমোজোম নাম্বার 16-এ। বিটা ডেল্টা গামা, এই সরি বিটা ডেল্টা গামা, হ্যাঁ বিটা ডেল্টা গামা, এই তিনটের জন্য গ্লোবিন চেনগুলোর জন্য যে ক্রোমোজোমটা সেটা কিন্তু প্রেজেন্ট ইন 11th ক্রোমোজোম। আশা করি এতটা অবধি সব বোঝা গেছে। একটুখানি ডিফিকাল্ট লাগতে পারে, আমি চেষ্টা করব আরো ক্লিয়ার করার। আমি এখানে একটা গ্রাফ এঁকেছি। এইটা হলো ফিটাস অবস্থায়, মানে মায়ের বডির ভিতরে। আর এইটা হলো আফটার বার্থ, আর এইটা হলো টাইম অফ বার্থ। এইবার আমি একটু মানে ইঙ্ক কালারটা চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। আমি এই ওপরের যে লাইনটা, এইটাকে আমি আলফা হিমোগ্লোবিন দিয়ে ডিনোট করেছি। তাহলে এখানে ফার্স্টে আমি একটা জিনিস বলে দিই, আলফা হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন অলওয়েজ কনস্ট্যান্ট, ইভেন ইন ফিটাল কন্ডিশন, ইভেন ইন অ্যাডাল্ট বা আফটার বার্থ, ঠিক আছে, কনস্ট্যান্ট অল ওভার দ্য লাইফ, থ্রু আউট দ্য লাইফ।
এইবার আমি এইখানে ব্লু কালার দিয়ে যেটা করছি এইটা হলো গামা। গামা ফার্স্টে যদি খেয়াল করে দেখো ফিটাস অবস্থায় প্রচুর পরিমাণে ছিল, সেটা কিন্তু বার্থের পরে একটা কমে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসলো। এইটা হলো গামা। ওকে, লেটস সি নেক্সট। এবার এইখান থেকে একটা গ্রো করছে, এটা হলো গিয়ে বিটা। বিটাটা কি, বার্থের আগে বিটার কনসেন্ট্রেশন খুব কম ছিল, বার্থের পরে বিটার কনসেন্ট্রেশন বেড়ে গেল। এটা কিন্তু নর্মাল কন্ডিশন সবকটা। আর বার্থের পর একটা টাইপের হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায়, যেটা আমি এই কালারটা দিয়ে নোট করি, দ্যাট ইজ ডেল্টা। তাহলে আমি আলফা হলো থ্রু আউট দ্য লাইফ কনস্ট্যান্ট, বিটা ফিটাস অবস্থায় কম ছিল কিন্তু আফটার বার্থ বেড়ে গেছে, ডেল্টা ফিটাস অবস্থায় কিন্তু অ্যাবসেন্ট ছিল, তারপরে কিন্তু বার্থের পর থেকে ডেল্টার কনসেন্ট্রেশন ধীরে 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 বাড়তে শুরু করেছে। এইবার চলে আসছি আমি গামা। গামা ছিল ফিটাস অবস্থায় সব বেশি ছিল, তারপরে আফটার বার্থ কিন্তু কমে গেছে। এটা কিন্তু টোটালটা নর্মাল কন্ডিশন, বারবার বলছি এটা নর্মাল কন্ডিশন। এইবার আমি চলে যাচ্ছি অ্যাবনর্মাল কেসে। ধরো আমার আলফার কনসেন্ট্রেশন খুব কম, আলফার কনসেন্ট্রেশন যদি কম হয় তাহলে চারটে বিটা একসাথে বাইন্ড করতে পারে, চারটে মানে গামাও একসাথে বাইন্ড করতে পারে। চারটে বিটা যদি একসাথে বাইন্ড করে এই ধরনের হিমোগ্লোবিনকে বলা হয় HbH। আর চারটে গামা যদি একসাথে বাইন্ড করে দে আর কল্ড বার্ডস। এইগুলো কিন্তু অক্সিজেন ক্যারি ক্যাপাসিটি নেই। নেই তার মানে এই ধরনের হিমোগ্লোবিন যার বডিতে থাকবে সে কিন্তু বাঁচবে না। এবার আমি চলে আসছি বিটা থ্যালাসেমিয়া। ফার্স্টে থ্যালাসেমিয়া বললাম আলফা বিটা দু রকমের হয়। এবার বিটা থ্যালাসেমিয়া আমরা জানি কি, 1 জিন ইকুয়াল টু 2 অ্যালিল, ক্রোমোজোম নাম্বার 11, বিটা চেনের ডেফিসিয়েন্সি। বিটা থ্যালাসেমিয়া মানে ডেফিসিয়েন্সি অফ বিটা চেন। ঠিক আছে, এবার বিটা চেনটা কোড করছে কোন ক্রোমোজোমটা, ক্রোমোজোম নাম্বার 11। এবার 11 এ কটা অ্যালিল থাকবে, দুখানা HBB HBB। দিস ইজ দ্য নর্মাল ট্রেট, আমি যদি ধরি দিস ইজ দ্য নর্মাল ট্রেট। এইবার একটা ঘটনা হতে পারে, এই মানে ধরো আমার বাড়িতে কাজ করার জন্য আমার 50টা মিস্ত্রি দরকার, বা আমি অত দূরও বাদ দিলাম, আমার বাড়িতে কাজ করার জন্য দুখানা মিস্ত্রি দরকার। বাড়ির যদি কোনো মানে কাজকর্ম থাকে সেটা দুখানা মিস্ত্রি হলে আমার কাজটা হয়ে যায়। কিন্তু যদি একটা মিস্ত্রি থাকে তাহলে কিন্তু কাজটা বন্ধ হবে না, কাজটা মাইনরলি এফেক্টেড হবে, কোনো রকম একটা প্রবলেম হবে, কাজটা ধীরে ধীরে হবে, কাজটা ঠিক মতো হবে না, দ্যাট কুড বি আ প্রবলেম। কিন্তু কাজটা হবেই না এটা কিন্তু হতে পারে না। কিন্তু দুটো মিস্ত্রি যদি একসাথে কামাই করে তাহলে কাজটা কিন্তু একেবারেই হবে না। ঠিক এইখানেও সেরকম, যদি আমার দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল একটু প্রবলেমেটিক হয়, একটা অ্যালিল একটু প্রবলেম থাকে, তাহলে আরেকটা অ্যালিল মানে HBBটাকে আমি বলেছি ক্যাপিটাল বিটা, এটা হলো নর্মাল, তাহলে HB স্মল বি এটা হলো গিয়ে অ্যাবনর্মাল বা মিউটেটেড। এইটা যদি থাকে তাহলে কিন্তু মানে কাজ করতে পারছে না একজন, একজন পারছে, তাহলে এটা কিন্তু সিভিয়ার কেস নয়। তাই জন্য এটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর ট্রেট। এইটার ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন মানে ব্লাড চেঞ্জ করার কোনো রকম দরকার সেভাবে পড়ে না।
আর যদি দুখানা মানে প্রচন্ড পরিমাণে মিউটেশন হয় তাহলে সেটা কিন্তু মানে দুটোর ক্ষেত্রেই মিউটেশনটা হতে পারে। যদি দুটোর ক্ষেত্রেই মিউটেশনটা হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর ট্রেড বলবো, এইটাকে কুলিজ অ্যানিমিয়াও বলা হয়। ঠিক আছে, এটা রেগুলার বেসিসে ব্লাড ট্রান্সফিউশন দরকার। এটার কারণটা কি? মিউটেশন হতে পারে, ডিলিশন হতে পারে। এটা ধরো বাদী হয়ে গেল তাহলে হতে পারে। যদি আবার মিউটেশন হয়ে গেল, এটা এইচবি বি ছিল, এটা মিউটেশন হয়ে এইচবি স্মল বি হয়ে গেল, সেটা একটা কারণ হতে পারে। এইবার এফেক্ট কি হয়? বি সিনথেসিস তো কমলোই, তাহলে আলফার কনসেন্ট্রেশন তো সেম, তাহলে টেট্রামার তৈরি করবে আলফা, মানে চারটে আমার তো গ্লোবিন চেন লাগবেই। এবার বিটা চেন কম আছে, তাহলে আলফাকেই চাইবে সেটা মেজর মেকআপ করে দিতে, সরি আলফাই চাইবে সেটাকে মেকআপ করে দিতে। তাহলে 2 আলফা 2 বিটার জায়গায় 4 আলফা তৈরি হয়ে যাবে, আলফা টেট্রামার। এটা কিন্তু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, মানে অ্যাকচুয়ালি এটাতে মানে একদম যে ক্যারি করছে না অক্সিজেন তা নয়, কিন্তু প্রবলেম হচ্ছে হাই HbA2। HbA2 আমি একটু আগে কি বলেছি? HbA2 দুটো আলফা প্লাস দুটো বিটা, এই সরি দুটো ডেল্টা। তাহলে যদি আমার বিটা না থাকে তাহলে আলফা কার সাথে বাইন্ডিং করবে? এখানে আমার গামা রয়েছে, ডেল্টা রয়েছে, ডেল্টার সাথে বাইন্ডিং করবে আলফা। বোঝা গেল? তাহলে এইটা গেল বিটা থ্যালাসেমিয়া। এইবার আলফা থ্যালাসেমিয়া। এইবার ইন্টারেস্টিং ব্যাপার, আলফা থ্যালাসেমিয়া দুটো জিন আলফা থ্যালাসেমিয়াকে কিন্তু ক্যারি করে। একটা হলো HbA1, একটা হলো HbA2, দুটোই কিন্তু ক্রোমোজোম নাম্বার 16 এ অবস্থিত। দুটো জিন মানে কটা অ্যালিল? চারটে অ্যালিল। এইবার ইন্টারেস্টিং ব্যাপার, চারটে অ্যালিল ডিলিট হতে পারে, তিনটে অ্যালিল হতে পারে, দুটো অ্যালিল হতে পারে, সব করে ডিলিট হতে পারে, একটাও নাও হতে পারে। এইবার আমি দেখিয়েছি এইটা ধরো একটা জিন আর এইটা হলো সেকেন্ড জিন। এইবার চারটে জিনের মধ্যে আমি রেড কালারটা নিলে আই গেস সুবিধা হবে। এইটা হলো আমার সেই অ্যালিল, চারটে অ্যালিলই প্রেজেন্ট। তাহলে সেটাকে বলবো কি বলবো? সেটাকে নর্মাল বলবো। ঠিক আছে, এইবার একটা অ্যালিল দেখো এইখানে নেই, একটা অ্যালিল, দিস ইজ কল্ড সাইলেন্ট মিউটেশন। একটা অ্যালিলকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাতে কিন্তু কোনোই এফেক্ট পড়েনি, কোনো এফেক্ট পড়েনি। একটা অ্যালিল ডিলিট করেছি চারটে অ্যালিলের মধ্যে, এরা হলো সাইলেন্ট ক্যারিয়ার। এদের দেখে বুঝতে পারা যাবে না, কোনো রকম সিমটম নেই, কোনো রকম বডি ফিজিওলজিক্যাল প্রবলেম নেই, এভরিথিং ইজ নর্মাল। এদের দেখে কিন্তু আমি বুঝতে পারবো না। ঠিক আছে, এইবার দেখো দুটো অ্যালিল যদি ডিলিট হয়, দুটো অ্যালিল যদি ডিলিট হয় তাহলে এরকম হতে পারে একটা জিনের মধ্যে দুটো অ্যালিল ডিলিট হয়ে গেছে, যেমন এইখানে হয়েছে। দেখো এইখানে দেখিয়েছি আমি একটা জিনের, মানে ধরো এরকম ছিল, চারটে ছিল, এবার একটা জিনের মধ্যেই এই অ্যালিলটা আর এই অ্যালিলটা ডিলিট হয়ে গেছে। একটা জিনের মধ্যে দুটোই রয়েছে, একটার মধ্যে একটাও নেই। দেখো এখানে লেখা আছে, এই যে দুটো রয়েছে, এটার মধ্যে একটাও নেই। এইটাকে বলবো সিস, সিস টাইপ অফ আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর ট্রান্স কখন হবে? দুখানা জিনের মধ্যে একটা করে অ্যালিল ডিলিট হয়ে গেছে, এরকম ঘটনা যদি হয় তাহলে তাকে ট্রান্স বলবো। যেমন এইখানে একটা ডিলিট হয়েছে আর এইখানে একটা ডিলিট হয়েছে আর দুখানা একটা একটা করে রয়েছে, এটাকে আলফা থ্যালাসেমিয়া মাইনর বলবো। এইবার তিনটেই ডিলিট হয়ে গেছে, 1 2 3, HbH ফর্ম করবে, কারণ আলফা কমে যাচ্ছে, তাহলে বিটা টেট্রামার এবার তৈরি হবে। চারটেই নেই, আলফা থ্যালাসেমিয়া মেজর, এইটা কিন্তু হাইড্রোফস্পিটালিস, বেবিটা বাঁচেই না, মানে একদম মানে এট দ্য টাইম অফ বার্থই মরে যায়। আই গেস আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া টোটালটাই ক্লিয়ার করতে আমি পেরেছি। আর এই ডিজিজ গুলো তোমরা আশা করি মুখস্থ করে নেবে।
তো লাস্ট পোর্শন আজকে আমি ভেবেছিলাম সেক্স ডিটারমিনেশনটা পড়াবো, ওটা আই গেস আজকে হবে না, তো আমি ওটা নেক্সট ডের জন্য রেখে দিচ্ছি। আজকে আমি লাস্ট এইটা দিয়েই শেষ করব, যে সিমটমস অফ আমার থ্যালাসিমিয়া। ঠিক আছে, থ্যালাসিমিয়া এরিথ্রোপয়েসিস কি? মানে ধরো আমার এমন কিছু, আমি একটা মানে ফোন পেয়েছি, বা ফোন বাদ দাও, একটা ধরো আমি মোটর পেয়েছি, সেই মোটরটা একবারে চালালে 2টো ট্যাঙ্ক ভরতে পারে। কিন্তু আমি আবার এমন মোটরও পেয়েছি যেটা কিন্তু 4-5খানা মোটর চালালে তবে একটা ট্যাঙ্ক ভরতে পারে, মানে সাইজে ছোট, মানে পাম্প যেটাকে বলা হয় ওয়াটার পাম্প। এবার আমার ধরো 2খানা ট্যাঙ্ক ভরতে হবে, তাহলে আমাকে অনেক বেশি মোটর ইনস্টল করতে হবে, তাই তো? মানে আমার এফিসিয়েন্সি যত কমবে তত আমার নাম্বার অফ পিপলস বা নাম্বার অফ ওয়ার্কার্স বাড়াতে হবে। এইখানে এফিসিয়েন্সিটা কিসের কমছে? অক্সিজেন ক্যারিড। আর কার কমছে? আরবিসির। তাহলে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কম রয়েছে, কিন্তু আরবিসির নাম্বার তো আমি বাড়াতে পারি। সেইটা দিয়ে বডি চাইবে কি? আমার বডিটার মধ্যে যত আরবিসি বাড়বে হিমোগ্লোবিনের পরিমাণ তত বাড়বে। মানে হিমোগ্লোবিনের মধ্যে আরবিসি কমছে, মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কমছে, কিন্তু আমি যদি আরবিসির নাম্বার বাড়াই তাহলে কোনো একটা ভাবে সেটা কিন্তু ব্যালেন্সের কাছাকাছি আসতে পারে। বডি এরম ভেবেই আরবিসির প্রোডাকশনটা বাড়িয়ে দেবে। আরবিসির প্রোডাকশনকে কি বলা হয়? এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস এইটা কিন্তু অ্যানিমিয়া হয়ে যাবে, প্রচুর পরিমাণে আরবিসি প্রোডাকশন হবে। এবার ফ্যাটিক তৈরি হবে, মানে ঠিকঠাক আমার বডির ভিতরে অক্সিজেন যদি না যায় তাহলে আমার মানে কি বলবো, ফ্যাটিকনেস, আমার সবসময় একটা মানে টায়ার্ডনেস কাজ করবে, একটা উইকনেস কাজ করবে। এবার বডির ভিতরে হিমোগ্লোবিন কমে গেলে, হিমোগ্লোবিন একটা রঞ্জক, আমরা জানি রেড কালার, রেড পিগমেন্ট, একটা পিগমেন্ট। সেই রঞ্জক যদি আমার বডি থেকে কমতে থাকে, বডিকে একটা ফ্যাকাশে বা পেল অ্যাপিয়ারেন্স থাকবে বডির সবসময়। হলো। এবার হিমোলাইসিস। হিমোলাইসিস হিমোলাইসিস মানে হিমোগ্লোবিনটা ভেঙে যখন যায়, হিমোগ্লোবিনের হিম পোর্শনটা আবার অ্যাবজর্ব হয়ে যায় কোথায়? এরিথ্রোপয়েসিসে আবার নতুন করে চলে যায়। আর গ্লোবিন পোর্শনটা আমাদের লিভারে বিলিরুবিন বিলিভার্ডিন হয়ে আরেকটা বাইল পিগমেন্ট তৈরি করে। বাইল পিগমেন্ট হলো বিলিরুবিন বিলিভার্ডিন। এবার এইটা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে তোমরা সবাই জানো কি? জন্ডিস হয়ে যাবে। এটা কিন্তু হিমোলাইসিস হয়, বোঝা গেল? এইবার এই এরিথ্রোপয়েসিস মানে আমি কি বলছি, প্রচুর পরিমাণে আমার আরবিসি প্রোডাকশন করতে চাইছে বডি। প্রচুর পরিমাণে যদি আরবিসি প্রোডাকশন করতে চাই, আরবিসি তাহলে আমার কি ফ্যাক্টরিটাকেও বড় করতে হবে। আমি প্রচুর পরিমাণে গাড়ি বানাতে চাই, গাড়ির ফ্যাক্টরিটাকে আমাকে আরো বড় করতে হবে। আমি প্রচুর পরিমাণে জুট প্রোডাকশন চাই, আমার ফ্যাক্টরি বড় করতে হবে। তাহলে আরবিসি ফ্যাক্টরি কে? বোন ম্যারো। তাহলে বোন ম্যারোটাকে আমার বড় করতে হবে। আবার বোন ম্যারো বড় করতে গেলে আমার কি বোন বড় হয়ে যাবে, সেটা একটা অ্যাবনর্মাল জায়গা চলে আসবে, বোন গুলো চলে মানে এনলার্জ হয়ে যাবে, ফ্ল্যাট বোন যেগুলো আমাদের বডিতে আছে। স্পিনোমেগালি, এই মেগালি কথাটা যেখানে দেখবে, মেগালি মানে বুঝবে এনলার্জমেন্ট, স্প্লিনের এনলার্জমেন্ট হয়ে যাবে। হেপাটোমেগালি, লিভারের এনলার্জমেন্ট হয়ে যাবে। ডায়াগনোসিস কি হতে পারে? ইলেকট্রোফোরেসিস আমরা পড়বো মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স এর পরে, বায়োটেকনোলজিতে ইলেকট্রোফোরেসিস আমরা পড়বো। ট্রিটমেন্ট কি কি হতে পারে? বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলে আমি ফ্যাক্টরিটাই চেঞ্জ করে দিচ্ছি, ডেফিসিয়েন্ট ব্লাড ফ্লাড আসবে না, যা আসবে ভালো জিনিস আসবে, আমি ফ্যাক্টরিটাই চেঞ্জ করে দিচ্ছি, সেইটা হয়ে যাবে কি ট্রিটমেন্ট। আর আমি মানে ব্লাড রেগুলার বেসিসে আমি যদি চেঞ্জ করতে থাকি, সেটা হয়ে যাবে আর এক রকম ট্রিটমেন্ট। এই 2 ধরনের ট্রিটমেন্ট আমার হতে পারে। তো আশা করি আজকে যতটা পড়ালাম ক্লিয়ার হলো। তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা বাকিটা কমপ্লিট করব।